আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম লেকচারে আমি মনসুরুল আলম, প্রভাষক পদার্থবিদ্যা, সাতকানিয়া সরকারি কলেজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অনেকের ব্যাংকে যাতায়াত আছে, তাই না? তোমাদের ধরে নাও তোমার এক বন্ধু বা তোমাদের এক রিলেটিভ সোনালী ব্যাংক সাতকানিয়া শাখায় কর্মরত আছেন, অর্থাৎ ব্যাংকার আছেন। তোমার ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। তুমি 2020 সালের জুন থেকে এপ্রিল পর্যন্ত ওই ব্যাংকে যে লেনদেন করেছো সেই লেনদেনের বিবরণী নিতে আগ্রহী। এখন তুমি ব্যাংকে গিয়েছো, ব্যাংকে যাওয়ার পরে তোমার ওই ব্যাংকার রিলেটিভের কাছে গিয়েছো। ওনাকে তোমার বিবরণীর কথা বললে উনি ওনাদের ব্যাংকের সিস্টেমে এইভাবে প্রবেশ করলেন যে প্রবেশে দেখা যাচ্ছে, যখন উনি ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে ওনার ব্যাংকের সিস্টেমে প্রবেশ করলেন, তখন দেখা যাচ্ছে সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাতকানিয়া শাখা। এবং যেহেতু তোমার এখানে একটা সঞ্চয় হিসাব আছে, তাই সঞ্চয় হিসাবের লিস্টটা উনি খুলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জনের, এই যে এখানে লিস্টগুলো আছে, এই লিস্টগুলো আছে এখানে আমরা লিস্টগুলো দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রাহকের নাম শাহেদ, তাসনিম, তানিয়া, জাহেদ, রফিক, মনির, তাকিয়া। ধরে নাও তোমার নাম হচ্ছে জাহেদ বা তোমার নাম তানিয়া। সাপোজ তোমার নাম হচ্ছে তানিয়া, তোমার অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 0123596। এখন তুমি যখন সেই ব্যাংকারকে বলেছো যে তোমার বিবরণী দরকার, তখন তিনি তোমার টাকার স্থিতি এই জায়গায় এসে যে বিস্তারিত অংশে যখন ক্লিক করলেন, তখন দেখা যাচ্ছে যে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল, যে পেজের মধ্যে আছে সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাতকানিয়া চট্টগ্রাম, গ্রাহকের নাম তানিয়া, হিসাব নম্বর 0123596, ঠিকানা নাজিরহাট, সাতবাড়িয়া, চন্দনাইশ, চট্টগ্রাম, এবং মোবাইল নাম্বারটাও দেওয়া আছে। যেহেতু তুমি জানুয়ারি হতে এপ্রিল পর্যন্ত চেয়েছো, তাই জানুয়ারি হতে এপ্রিল পর্যন্ত বিবরণী এখানে চলে এসেছে। জানুয়ারি মাসে তুমি জমা দিয়েছো 2000, একদম জমা দাওনি, উত্তোলন করেছো 20,000 টাকা। পরবর্তীতে তোমার স্থিতি ছিল 3,77,520 টাকা। ফেব্রুয়ারি মাসে তুমি 10,000 টাকা জমা দিয়েছো, উত্তোলন করো নাই, তাই তোমার স্থিতি দাঁড়িয়েছে 3,87,520 টাকা। মার্চ মাসে কোনো জমা দাওনি, কোনো উত্তোলনও করো নাই, তাই পূর্বের স্থিতি বিদ্যমান রয়েছে। এপ্রিলে তুমি জমা দিয়েছো, উত্তোলন করেছো 30,000 টাকা, জমা দাওনি, উত্তোলন করেছো, তাই তোমার স্থিতি দেখাচ্ছে 3,55,520 টাকা। এখন বর্তমানে তোমার স্থিতি হচ্ছে 3,55,520 টাকা। এই তোমার একটা স্টেটমেন্ট চলে আসলো যে তুমি তোমার ডাটাগুলোকে একত্রিত করে নিয়েছে সিস্টেমটা, ব্যাংক সোনালী ব্যাংক, যে তুমি যে গ্রাহক, সেই গ্রাহকের ডাটাগুলো একত্রিত করে নিয়েছে। দেখো, এক ক্লিকে তোমার সমস্ত ডাটাগুলো চলে আসছে। এই যে তোমার ডাটাগুলোকে সমাবেশ করে ফেললো, তো তোমার রিলেটেড যে ডাটাগুলো আছে, তোমার সম্পর্কিত যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোকে একত্রিত করার একটা সিস্টেম তৈরি করে নিয়েছে। এই যে একত্রিত করার, প্রাসঙ্গিক ডাটাগুলোকে একত্রিত করা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ডাটাবেস বলে থাকি। এটাই ডাটাবেস। তাহলে আজকের পাঠের শিরোনাম হচ্ছে ডাটাবেস। ডাটাবেস মানে হচ্ছে তোমার প্রাসঙ্গিক ডাটাগুলোকে একীভূত করে নেওয়া
একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা অথবা একত্রে সমাবেশ ঘটানোটাকে বলা হচ্ছে ডাটা বেস। ডাটাবেস জানার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ডেটা এবং ইনফরমেশন। আসলে ডাটা কাকে বলে? আসলে ডাটাটা কি? ডাটা বিষয়টা কি? ডাটা আসলে একটা কোনো বস্তু বা কোনো জীবের সম্যক ধারণা, যার সাহায্যে কোনো বস্তু বা পদার্থ বা ব্যক্তি বা জড়বস্তু বা জীববস্তু জীব তার একটা সম্যক ধারণা পাওয়া যায়। বলতে পারো তুমি তথ্যের ক্ষুদ্রতম অংশটাকে ডেটা বলা হয়ে থাকে। এটা একটা সম্যক ধারণা পাওয়া যায়। যেমন আমি বললাম আমার চুল, তখন তুমি বুঝতে পারবে যে চুল যখন বললাম তখন এটা একটা একটা ধারণা পাবা, বাট এটা দিয়ে তুমি কোনো অর্থ প্রকাশ করবে না, কোনো ভাবার্থ প্রকাশ করবে না। শুধু চুল দিয়ে তুমি বুঝতে পারবে এটা একটা বস্তু যেটা মাথার উপরে থাকে। আমি যদি একটা জাহেদ নামটা যখন বললাম তখন তুমি জাহেদ দিয়ে কোনো কিছুই বুঝতে পারতেছো না, বাট তুমি বুঝতে পারছো জাহেদ একটা ব্যক্তির নাম, তাহলে তুমি একটা ধারণা পাচ্ছ, বাট আর কিছুই পাচ্ছ না, তুমি কোনো অর্থ পাচ্ছ না। তাহলে আমি এভাবেই বলতে পারি ডাটাকে, এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যার সাহায্যে যে কোনো জড়বস্তু বা জীবের ধারণা পাওয়া যায় তাকে আমরা ডাটা বলি। সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য, তুমি কোনো একটা নির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডাটা বা উপাত্ত বলে। এটা একটি ল্যাটিন শব্দ যার অর্থ তথ্যের উপাদান। এক কথায় তথ্যের ক্ষুদ্রতম অংশকে আমরা ডেটা বা উপাত্ত বলে থাকি। আমরা এখানে বিভিন্ন ধরনের উদাহরণ দেখি, যেমন একাদশ, শাহেদ, বার্ষিক, প্রথম, পরীক্ষা, স্থান, অর্জন, করে, এগুলো সবগুলো একটা ডাটা। এই সমস্ত ডাটাগুলোকে আমি ব্যবহার করে দেখো, এই একাদশ বললে তুমি কোনো অর্থ পাচ্ছ না, শাহেদ বললে তুমি কোনো অর্থ পাচ্ছ না, কিন্তু তুমি একটা ধারণা পাচ্ছ যে একাদশ বললে একটা একটা সংখ্যা বোঝাচ্ছে, শাহেদ বললে একটা ব্যক্তি বোঝাচ্ছে, বার্ষিক বললে একটা, এই ধরনের তুমি কিছু ধারণা পাচ্ছ, বাট এগুলো দিয়ে কোনো ভাবার্থ বা কোনো পূর্ণ অর্থ পাচ্ছ না। তো সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি প্রক্রিয়াকরণের আগে যে সমস্ত কাঁচামালগুলো ব্যবহার করা হবে তথ্য তৈরি করার জন্য, সে সমস্ত কাঁচামালগুলোকে আমরা ডেটা বলবো, যেগুলোর কোনো সুনির্দিষ্ট অর্থ থাকবে না, তবে একটা ধারণা পাওয়া যাবে, একটা সম্যক ধারণা পাওয়া যাবে। এটাকে আমরা ইটস এ ফ্যাক্ট অফ নলেজ। তুমি যদি বলো এটা একটা নলেজ বা একটা ধারণা। এবার ইনফরমেশন কাকে বলে? দেখো, এই যে ডাটাগুলোকে, যে আমার সরবরাহিত যে ডাটাগুলো থাকবে, আমার কাছে যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আমি সাজিয়ে সুসংবদ্ধভাবে সাজাবো, সাজিয়ে প্রক্রিয়াকরণ করে নিব, তখন আমি একটা অর্থপূর্ণ ভাবার্থ বা অর্থ পাবো। তখন সেই সংঘবদ্ধ ডেটাগুলোকে একত্রে আমরা ইনফরমেশন বলবো। তাহলে আমরা ইনফরমেশন কাকে বলবো? তথ্য বা ইনফরমেশন। আমরা একটু আলোচনা করি। সরবরাহিকৃত ডেটা সমূহকে নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে প্রক্রিয়াকরণের পর সুশৃঙ্খল ও সুসংবদ্ধভাবে সাজিয়ে যে ফলাফল পাওয়া যাবে তাকে ইনফরমেশন বা তথ্য বলে। তাহলে ইনফরমেশন বা তথ্য কাকে বলে? আমরা বুঝলাম যে আমার কাছে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আমার নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধভাবে সাজিয়ে প্রক্রিয়াকরণ করার পর যে ফলাফলটা পাবো সেটা ইনফরমেশন হবে। তাহলে আমি ছিল আমার ডাটাকে আমি প্রক্রিয়াকরণ করেছি, তখন এটা হয়ে গেল উপাত্ত বা তথ্য, এটা হয়ে গেল ইনফরমেশন বা তথ্য। তাহলে আমরা এখন দেখি, তাহলে আমি যে এখানে ডেটাগুলো ব্যবহার করছি, একাদশ, শাহেদ, বার্ষিক, প্রথম, পরীক্ষা, স্থান, অর্জন, করে, এগুলোকে আমি যদি এখন একত্রিত করে প্রক্রিয়াকরণ করে নিই, সুসংবদ্ধ করে নিই, তখন এটা হয় একাদশ বার্ষিক পরীক্ষায় শাহেদ প্রথম স্থান অর্জন করে। তাহলে এখন তুমি একটা অর্থ পেয়ে যাচ্ছ। আগে কিন্তু তুমি কোনো অর্থ পাওনি, বাট একটা ধারণা পাচ্ছিলা। এখন কিন্তু যখন তুমি এই ডাটাগুলোকে সাজিয়ে নিয়েছো, এখন কিন্তু তুমি অর্থ পাচ্ছ। সুতরাং এটাই হচ্ছে ইনফরমেশন। যখন সরবরাহকৃত ডেটাগুলোকে তুমি সাজিয়ে একটা অর্থ বা ভাবার্থ তৈরি করতে পারো, তখন তাকে বলা হবে ইনফরমেশন। তাহলে আমরা ইনফরমেশন এবং ডাটার মধ্যে পার্থক্য দেখব। ইনফরমেশন এবং ডাটার মধ্যে পার্থক্য হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, সরি এখানে একটা র পড়ে না, ইনফরমেশনের, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে সুনির্দিষ্ট ডেটা হচ্ছে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফলের জন্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বলে। আর ডেটাকে প্রক্রিয়াকরণ করলে তথ্য পাওয়া যায়, এখানে অনলাইন না, এটা করলে তথ্য পাওয়া যাবে। ডেটা সাজানো থাকে না, তথ্য সাজানো থাকে।
ডেটা তথ্যের উপর নির্ভরশীল নয়, তথ্য ডেটার উপর নির্ভরশীল। ডেটা কোনো কিছুর ভাবার্থ প্রকাশ করে না, তথ্য ভাবার্থ প্রকাশ করে। সকল ডেটা তথ্য নয়, সকল তথ্যই ডেটা। এই হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা এটা মুখস্থ করে রাখবে, যা যদি তোমাদের পরীক্ষায় আসলে তোমরা যাতে অ্যান্সার করতে পারো। এখন হচ্ছে ডাটাবেস। ডাটাবেস কাকে বলে? ডাটাবেসটা কি? ডাটাবেস হচ্ছে আসলে ডাটা মানে হচ্ছে উপাত্ত, বেস মানে হচ্ছে সংগ্রহ বা সমাবেশ, অর্থাৎ সম্পর্কযুক্ত ডেটাগুলোকে একত্রিত করা বা সমাবেশ করাকে বলা হচ্ছে ডাটা বেস। আমরা পরস্পর সম্পর্কযুক্ত ডাটাগুলোকে একটা প্ল্যাটফর্মে বা একটা ব্যবস্থায়, একই ব্যবস্থায় নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে ডাটা বেস। যেটা আমরা প্রথমে উদাহরণ দিয়েছি, ব্যাংকে তানিয়ার ডেটাগুলোকে দেখেছিলাম আমরা একত্রিত করে ফেলেছিল। ব্যাংকার যখন ক্লিক করলো তখন তানিয়ার সমস্ত ডেটাগুলো এক ক্লিকে সমস্ত ডেটাগুলো একই স্থানে লিপিবদ্ধ হয়েছিল। এই যে সম্পর্কযুক্ত ডেটাগুলোকে একত্রিত করা বা একটা ব্যবস্থায় নিয়ে আসা, এটাই ছিল ডেটাবেস। তাহলে আমরা ডেটাবেস কাকে বলে একটু দেখি। ডেটাবেসের আক্ষরিক অর্থ হচ্ছে ডেটার সমাবেশ, অর্থাৎ ডেটাবেস বলতে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ব্যবস্থাকে বোঝায়। ডাটাবেস মানে তথ্য ভান্ডার, অর্থাৎ সম্পর্কযুক্ত ডাটার সমাবেশকে ডাটাবেস বলে। পরস্পর সম্পর্কযুক্ত ফাইল বা টেবিলকে নিয়ে ডাটাবেস গঠিত হয়। ডাটাবেস যেগুলো ব্যবহার করা হচ্ছে, ডাটাবেস যে আজকে আমরা ডাটাবেস যে ব্যবহার করতেছি, এটার ব্যবহার কোথায় কোথায় হচ্ছে? ডাটাবেসের ব্যবহার হচ্ছে না কোথায়? এখন সব জায়গায় ডাটাবেসের ব্যবহার হচ্ছে। আমি কয়েকটা উল্লেখযোগ্য ব্যবহারের কথা এখানে উল্লেখ করব। বিভিন্ন আইটি ফার্ম, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান হতে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ডাটাবেসের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের তথ্য সংরক্ষণে এটা ব্যবহার করা হয়ে থাকে। সরকারি বেসরকারি অফিস আদালতে ব্যক্তিগত তথ্য, বেতন বিল সহ বিভিন্ন ধরনের হিসাব নিকাশ ইত্যাদি ব্যবস্থাপনা এটা ব্যবহার করা হয়ে থাকে। আদিমশুমারি, সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন সহ বিভিন্ন পরিসংখ্যানগত তথ্য সংরক্ষণে এটা ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় সহ উৎপাদন সংক্রান্ত তথ্য সংরক্ষণে এটা ব্যবহার করা হয়ে থাকে। টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন সরকারি বেসরকারি সেক্টরে ফোন কলের হিসাব নিকাশ, বিল প্রস্তুতকরণ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা প্রতিষ্ঠানে গ্রাহকদের লেনদেন, ঋণ প্রদান সহ ইত্যাদি ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়ে থাকে। বিমান ও রেলওয়েতে সময়সূচি নির্ধারণ এবং টিকিটিং সিস্টেমের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব ডাটাবেসটা কিভাবে গঠিত হচ্ছে, অর্থাৎ ডাটাবেস কি প্রক্রিয়া গঠিত হয়, অথবা ডাটাবেসের হায়ারকি নিয়ে, হায়ারকি বা ক্রম অনুসারে নিয়ে আমরা আলোচনা করব। ডাটাবেসের হায়ারকি বা ডাটাবেসের সংগঠন। ডাটাবেস গঠিত হওয়ার সময় প্রথমে শুরুতে ডাটার যে ক্ষুদ্রতম অংশ নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে বিট। বিট হচ্ছে এই যে বিট, ডাটাবেস গঠন করার জন্য একদম ক্ষুদ্রতম অংশটা হচ্ছে, সবচেয়ে ক্ষুদ্রতম অংশটা হচ্ছে বিট। বিট ডাটাবেসের ক্ষুদ্রতম অংশ, যার মান বাইনারি 1 অথবা 0 হতে পারে। এরকম 8টি বিট নিয়ে তৈরি হয় একটা বাইট, যাদেরকে আমরা অক্ষর বলে থাকি। আবার তাহলে 8টি বিটের সমন্বয়ে তৈরি হয়, যেটাকে আমরা 8টি বিটকে আমরা বাইট বলি। আর অর্থাৎ প্রতিটি বাইট নিয়ে গঠিত হয় অক্ষর, যেমন ক, খ, গ, ঘ, এ, বি, সি, ডি, তারপর হচ্ছে 1, 2, 3, হ্যাঁ, বিভিন্ন চিহ্নগুলো, এগুলো সবগুলো এক একটা অক্ষর। ডাটাবেসের ভাষায় এগুলো এক একটা অক্ষর। তাহলে বিট নিয়ে অক্ষর তৈরি হচ্ছে। আবার পরস্পর সম্পর্কযুক্ত একাধিক অক্ষর নিয়ে ফিল্ড গঠিত হবে। মূলত কিছু নির্দিষ্ট ফিল্ডে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকবে। সাধারণত একটা টেবিলের কলামগুলোকে আমরা ফিল্ড বা অ্যাট্রিবিউট বলি। সাধারণত একটা টেবিল যদি থাকে, আমাকে যদি একটা টেবিল দেওয়া হয়, সেই টেবিলের কলাম ফিল্ডগুলোকে, অর্থাৎ যেগুলো উপর থেকে নিচে নামে, উপর থেকে যেগুলো নিচে নামে, যেগুলো উপর থেকে নিচে নামবে, সেগুলোকে আমরা ফিল্ড বা অ্যাট্রিবিউট বলে থাকি। ফিল্ডের যে মানগুলো দেওয়া হবে সেগুলোকে বলা হবে ভ্যালু। তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড। এই যে পরস্পর সম্পর্কযুক্ত যে ফিল্ডগুলো থাকবে সেগুলোকে নিয়ে আমরা রেকর্ড তৈরি করব। সাধারণত একটা টেবিলের মধ্যে রো গুলোকে রেকর্ড বলা হয়। রো বলতে বোঝানো হচ্ছে একটা টেবিলের বাম দিক থেকে ডান দিকে যেগুলো ঘর করা হয়, বাম দিক থেকে ডান দিকে যে ঘরগুলো করা হয় সেগুলোকে আমরা রো বলে থাকি।
এটাকে অনেক সময় এন্টিটি হিসেবে বলা হয়। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডগুলো নিয়ে কি তৈরি হচ্ছে, রেকর্ড তৈরি হচ্ছে। আবার দেখো পরস্পর সম্পর্কযুক্ত রেকর্ডগুলোকে নিয়ে তৈরি হবে ফাইল বা টেবিল। পরস্পর সম্পর্কযুক্ত যে রেকর্ডগুলো থাকবে সেগুলোকে নিয়ে তৈরি হবে ফাইল বা টেবিল। ফাইলের একটা নির্দিষ্ট নাম থাকে, সাধারণত ফাইল বা টেবিলের একটা নির্দিষ্ট নাম থাকে, এটিকে সাধারণত এন্টিটি সেটও বলা হয়ে থাকে। আর এরকম পরস্পর সম্পর্কযুক্ত টেবিল বা ফাইলগুলোকে নিয়ে কি তৈরি হবে, ডাটাবেস তৈরি হবে। তাহলে ডাটাবেস তৈরি হচ্ছে অনেকগুলো ফাইল বা টেবিলের সমন্বয়ে। এতে ব্যবহারকারী বিভিন্ন অ্যাক্সেস, ব্যবহারকারীর জন্য বিভিন্ন অ্যাক্সেস থাকবে। তাহলে আমরা যদি বলি এখন কিভাবে বলবো, প্রথমে হচ্ছে বিট, ক্ষুদ্রতম একক। এরকম বিটগুলোকে নিয়ে তৈরি হবে সম্পর্কযুক্ত বিটগুলো, 8টা বিট নিয়ে তৈরি হবে অক্ষর। অক্ষরগুলোকে নিয়ে তৈরি হবে ফিল্ড, হ্যাঁ অনেকগুলো অক্ষর, একাধিক অক্ষর নিয়ে তৈরি হবে ফিল্ড। আর ফিল্ডগুলো পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডগুলোকে নিয়ে তৈরি হবে রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত রেকর্ডগুলোকে নিয়ে তৈরি হবে ফাইল। আর পরস্পর সম্পর্কযুক্ত ফাইলগুলোকে নিয়ে তৈরি হবে ডাটাবেস। তাহলে ডাটাবেস কিভাবে গঠিত হচ্ছে আমরা বুঝতে পারছি। ডাটাবেজের তাহলে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, তারপর হচ্ছে বিটগুলো নিয়ে তৈরি হচ্ছে অক্ষর, অক্ষরগুলো তৈরি নিয়ে হচ্ছে ফিল্ড, ফিল্ডগুলো নিয়ে তৈরি হচ্ছে রেকর্ড, রেকর্ডগুলো তৈরি নিয়ে হচ্ছে ফাইল, ফাইলগুলো নিয়ে হচ্ছে ডাটাবেস। আমরা এখন একটা ডাটাবেজের কোনগুলোকে আমরা ফিল্ড বলবো, কোনগুলোকে রেকর্ড বলবো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন দেখি আমরা, আমি একটা টেবিল বা ফাইল আঁকতেছি, যেটা সাতকানিয়া সরকারি কলেজ শিক্ষক শিক্ষার্থী নামে একটা ফাইল বা টেবিল নিচ্ছি, যেটাতে তুমি দেখো এটা একটা ফাইল বা টেবিল। এই ফাইলের মধ্যে তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু এই ফাইলের মধ্যে তুমি একটু খেয়াল করো, এখানে তোমরা সবাই এই যে উপর থেকে নিচ, এই যে উপর থেকে নিচ এই অংশটা, উপর থেকে নিচে এটা একটা ফিল্ড। এই দেখো এখানে আরেকটা আছে না, এটা একটা ফিল্ড। এই শিক্ষার্থী সংখ্যা উপর থেকে নিচ, এটা একটা ফিল্ড। উপর থেকে নিচে যেগুলো, এগুলো একটা ফিল্ড। এই ফিল্ডের মধ্যে মানবিক, ব্যবসা, শিক্ষা, বিজ্ঞান, এগুলো একটা মান, এগুলো বলা হয় ফিল্ড ভ্যালু বা অ্যাট্রিবিউট ভ্যালু। আর শিক্ষক সংখ্যার মধ্যে 15, 12, 16 এগুলো একটা মান, এগুলো হচ্ছে একটা শিক্ষক সংখ্যা ফিল্ডের অ্যাট্রিবিউট ভ্যালু বা ফিল্ড ভ্যালু। আর শিক্ষার্থী সংখ্যা এখানেও তুমি দেখো 900, 1000, 400 এগুলো মান আছে, এগুলোকে তোমরা বলবা এই যে এটাও একটা শিক্ষার্থী সংখ্যা, এটা একটা ফিল্ড। আর এগুলোর ভ্যালু হচ্ছে কত, 900, 1000, 400 এগুলো হচ্ছে ফিল্ড ভ্যালু। তাহলে আমি ফিল্ড কি চিনতে পারছি? তাহলে একটা টেবিলের মধ্যে উপর হতে নিচে যেগুলো থাকে এগুলো হচ্ছে ফিল্ড। যেমন বিভাগ একটা ফিল্ড, শিক্ষক সংখ্যা একটা ফিল্ড, শিক্ষার্থী সংখ্যা একটা ফিল্ড। আর এই ফিল্ডগুলোর যে মানগুলো থাকে এগুলো বলা হয় ফিল্ড ভ্যালু বা অ্যাট্রিবিউট ভ্যালু। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব রেকর্ড কোনগুলো, এই এই টেবিলের মধ্যে রেকর্ড কোনগুলো আমরা দেখব। এখন এই টেবিলের মধ্যে আমরা রেকর্ড দেখব। এখন দেখো রেকর্ড বলছিলাম আমরা একটা টেবিলের বাম দিক থেকে ডান দিকে। তাহলে এই টেবিলটার দেখো তো বাম দিক থেকে ডান দিকে, দেখো এগুলো কিন্তু এটা প্রথমটা, এটা ফিল্ড, এগুলো রেকর্ড না। এই রেকর্ডে শুরু হচ্ছে এখান থেকে। দেখো দেখো মানবিকে শিক্ষক আছে কয়জন, 15 জন। তাহলে এই মানবিকের 15, এটা হচ্ছে মানবিকের সাথে সম্পর্কযুক্ত ফিল্ড। আর শিক্ষার্থী কতজন আছে, 900। তাহলে এই মানবিকের বিভাগে শিক্ষক আছে 15 জন এবং শিক্ষার্থী আছে 900 জন। তাহলে এই ফিল্ডগুলো মানবিকের সাথে কোন কোন ফিল্ডগুলো সম্পর্ক আছে, 15, 900, এই সম্পর্কযুক্ত ফিল্ডগুলোকে বলা হবে রেকর্ড। তাহলে এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড। তারপর দেখো ব্যবসা শিক্ষার মধ্যে, তুমি ব্যবসা শিক্ষা যখন বিভাগে যাচ্ছ তখন শিক্ষক আছে কতজন, 12 জন এবং শিক্ষার্থী আছে 1000 জন। তাহলে এই ব্যবসা শিক্ষার সাথে সম্পর্কিত, ব্যবসা শিক্ষার সাথে এই 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 ফিল্ডের সাথে সম্পর্ক হচ্ছে 12 এবং 1000 এর সাথে। সুতরাং 12 এবং 1000 এরা নিজেরা হবে একটা রেকর্ড। এটা একটা রেকর্ড। তাহলে আমি দুইটা রেকর্ড পেয়ে গেলাম। এখন দেখো এখানে বিজ্ঞানে শিক্ষক সংখ্যা 16 জন আছে, শিক্ষার্থী আছে 400 জন। তাহলে এখানে এটাতে কি হবে, এটা একটা রেকর্ড। তাহলে আমরা রেকর্ড কোনগুলো,
তার মানে দেখো রেকর্ডগুলো দেখো সবগুলো বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। হ্যাঁ, আর প্রত্যেকটা সম্পর্কযুক্ত হতে হবে মানবিক। আমি যদি এখন যদি চাই কথার কথা, এখন আমি যদি এখন যদি চাই কথার কথা, এখন তুমি দেখো এখানে আমি এই যে এগুলো ইরেজ করে দিই, এখন ইরেজ করে দিয়ে দেখি। আমি যদি বলি এই যে একটু ক্লিয়ার হতে হবে, কিন্তু এগুলো ক্লিয়ার হওয়ার বিষয়। আমি এখন যদি দিই মানবিক, এই যে মানবিক দিলাম, দিয়ে আমি এই ফিল্ডটা নিয়ে এটাকে বললাম একটা রেকর্ড। হবে না। কেন হবে না? মানবিকের সাথে 12 বা 1000-এর কোনো সম্পর্ক নেই। মানবিকের সাথে সম্পর্ক আছে 15 এবং 900। সুতরাং তুমি অর্থাৎ প্রত্যেকটা এই যে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত এগুলোই হবে। তুমি চাইলে যে কোনো ফিল্ডগুলোকে নিয়ে হবে না, সম্পর্কযুক্ত ফিল্ডগুলোকে একত্রিত করতে হবে। সাধারণত আমরা দেখি একটা টেবিলে বাম দিক থেকে ডান দিক বরাবর যেগুলো রো থাকে এগুলোই সম্পর্কযুক্ত হয়ে থাকে, তাই এগুলোকে আমরা, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা রেকর্ড হবে না। তাহলে রেকর্ড হবে না যেহেতু আমরা এটা মুছে দিই, একটু মুছি। আমরা রেকর্ড কি চিনতে পারছি, ফিল্ড কি চিনতে পারছি, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের আরেকটা টেবিল আমি আঁকলাম, আরেকটা টেবিল নিলাম, সাতকানিয়া সরকারি কলেজ ক্লাসরুম। এখানে দেখো কি আছে, এখানে তুমি দেখো এখানেও তোমার এটা একটা ফিল্ড বিভাগ, আবার ক্লাসরুম সংখ্যা এটাও একটা, এই ক্লাসরুম সংখ্যা এটাও একটা ফিল্ড। তাহলে এই ফিল্ডের ভ্যালুগুলো হচ্ছে ক্লাসরুম সংখ্যা 7, 8, 4, আর বিভাগের ফিল্ডগুলো হচ্ছে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক, এগুলো হচ্ছে ফিল্ড। তাহলে এই ফিল্ডগুলো, তাহলে এখানেও ফিল্ড আছে। রেকর্ড কয়টা আছে? 1টা, 2টা, 3টা। এখানেও রেকর্ড আছে। তাহলে আমরা রেকর্ড চিনতে পারলাম, ফিল্ড কি, রেকর্ড কি চিনতে পারলাম। তাহলে আমি এখন দেখলে বলতে পারবো যে উপর থেকে নিচের দিকে যেগুলো যায় এগুলো হচ্ছে ফিল্ড, আর বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ একটা টেবিলের বাম দিক থেকে ডান দিকে যেগুলো যায় সেগুলো হচ্ছে রেকর্ড। আশা করি সবাই বুঝতে পারছো। আর প্রত্যেকটা টেবিল, প্রত্যেকটা এইখানে 2টা টেবিলগুলোকে বলা হবে, টেবিলের এই শিরোনামগুলোকে বলা হবে ফাইল বা টেবিল। আর এই টেবিল, এবং যেহেতু এটা সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থী, আবার সাতকানিয়া সরকারি কলেজের ক্লাসরুম, সুতরাং এই 2টা টেবিলের মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে বলা হবে ডেটাবেস। 2টা সম্পর্কযুক্ত টেবিলকে, মানে 2 বা একাধিক সম্পর্কযুক্ত টেবিলকে বলা হবে ডেটাবেস। সবাইকে ধন্যবাদ। ডেটাবেস আগামী ক্লাসে আমরা, আগামী ক্লাসে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের উপর আলোচনা করব। সবাই আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে লেকচার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।